জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা আজকে আমরা পড়ব, সরি ফেনল না, আমাদের একটা অ্যালকোহল একটা রিয়েকশন বাকি আছে না, ডিহাইড্রেশন রিয়েকশনটা আমাদের বাকি আছে অ্যালকোহলে। আচ্ছা অ্যালকোহলে লাস্ট আমরা কি কি টপিক পড়েছি? হামিম তুমি বলো কি কি টপিক পড়ছি? 004 আইডি হামিম। ম্যাম আমি লাস্ট ক্লাসে করতে পারিনি। আবু নাইম, আইডি 2019 এর। ইয়েস ম্যাম। বলো তো লাস্ট ক্লাসে আমরা কি কি টপিক পড়ছি? ম্যাম লাস্ট ক্লাসে আমি ছিলাম না। ক্লাসে কেউ ছিল না, তুমি ছিল জান্নাতি নাকি লাস্ট ক্লাসের? এখন অ্যাটেন্ডেন্স দেখে দেখে বলতে হবে, কে বলতে পারবা বলো যে কেউ একজন, এনিওয়ান? ম্যাম অ্যাস্টারিফিকেশন পড়েছিলেন শেষ ক্লাস। ম্যাম এখানে হচ্ছে অক্সিডেশন, সাবস্টিটিউশন, এস্টারিফিকেশন, ডিহাইড্রেশন আর ডিহাইড্রোজেনেশন, এই কয়টা টপিক পড়ছিলাম। নাইট্রেশনও ছিল ম্যাম। আচ্ছা নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা এস্টার তৈরি করেছিলাম না, জি গ্লিসারলের। অক্সিডেশনের মাধ্যমে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে আলাদা করতে পারি? তিনটা কি একই প্রোডাক্ট দেয় অক্সিডেশন রিঅ্যাকশনে? না ম্যাম। কে বলতে পারবা বলো? 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাওয়া যায় আর 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি থেকে কিটোন পাওয়া যায়। কত আইডি তুমি? 60 2 ডিগ্রি থেকে কি পাওয়া যায়? কিটোন। কিটোন পাওয়া যায় জি মিস। 3 ডিগ্রি থেকে? 3 ডিগ্রি থেকেও কিটোন পাওয়া যায় মিস। অ্যালকিন ম্যাম। 3 ডিগ্রি থেকে পাওয়া যায় না তো। ডিগ্রিতে পাওয়া যায় না। 3 ডিগ্রি থেকে কিটোন অ্যালকিন পাওয়া যায় মিস, অ্যালকিন। গুড, ভেরি গুড। আচ্ছা আমরা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা যদি শুধু অ্যালডিহাইড কিটোন অ্যালডিহাইড কিটোন কি পাই? আমরা 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড পাওয়ার পরে সেটা কি হয়? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট থাকলে কি আর অ্যালডিহাইড অবস্থায় থাকবে? না মিস, এটা অ্যাসিড হবে। অ্যাসিড হয় ম্যাম। অ্যাসিডের মতো হবে। সেটাই। আচ্ছা আর আমরা কি পড়েছিলাম? লুকাস রিএজেন্ট পড়েছিলাম তাই তো, এস্টারিফিকেশন পড়েছিলাম। সেগুলো খুব ইজি ইজি রিঅ্যাকশন ছিল। আজকে টপিকগুলো তোমাদের পুরোটাই নোন। আজকে আমরা ডিহাইড্রেশন রিঅ্যাকশন পড়ার পরে ফেনল পড়বো। ফেনল আমি একটু স্পিডে যাব ফেনল পড়ার সময়, কারণ ফেনলের সব টপিকগুলো তোমাদের এইচএসসি টপিক, যা রিঅ্যাকশন পড়াবো বা যা কিছুই পড়াবো। তো আমি হচ্ছে এত ডিটেলস আমরা পড়বো না, আমরা জাস্ট একটু দেখে দেখে যাবো। হ্যাঁ, তো আগে পড়ে নিই অ্যালকোহলের ডিহাইড্রেশন রিঅ্যাকশন। এটা কিন্তু তোমাদের সেকেন্ড লেকচারে এটা স্লাইড দেওয়া আছে, সেকেন্ড লেকচারে এটা পড়ানোর কথা ছিল, তোমাদের সেকেন্ড লেকচারে একটু কম পড়ানো হয়েছিল যার কারণে আজকে পড়াচ্ছি। স্লাইড সেকেন্ড লেকচারের সাথে আছে। ডিহাইড্রেশন রিঅ্যাকশনে, ডিহাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে আমরা জানি ওয়াটার এডিশন। অ্যালকিনের সাথে ওয়াটার এডিশন করে আমরা অ্যালকোহল তৈরি করছিলাম অ্যালকোহলের প্রিপারেশনের সময়। সো ডিহাইড্রেশন, এখন অ্যালকোহল থেকে আমি ওয়াটার সরাই ফেলবো। একই মলিকুল, অ্যালকোহলের একটা মলিকুল থেকে যদি তুমি ওয়াটার সরাই ফেলাও, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার লস অফ ওয়াটার, হ্যাঁ, তখন আমার সেখান থেকে তৈরি হবে অ্যালকিন। অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হবে একটা অ্যালকোহলের মলিকুল থেকে যদি ওয়াটার চলে যায়। এখন পাশাপাশি দুটো অ্যালকোহল থেকে এটাকে যদি ওয়াটার ইলিমিনেট হয়, তখন আমরা সেখান থেকে পাবো ইথার। তো এই যে অ্যালকোহলের ডিহাইড্রেশন রিঅ্যাকশন, এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনটা হয় সবসময় স্ট্রং অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে। স্ট্রং অ্যাসিড ক্যাটালিস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এবং এই রিঅ্যাকশনটা খুবই টেম্পারেচার সেন্সিটিভ, মানে টেম্পারেচার ভিন্ন ভিন্ন হলে প্রোডাক্টও ভিন্ন ভিন্ন হয়। যেমন প্রথমে দেখো অ্যালকোহল দিয়েছি,
অ্যালকোহলের সাথে অ্যাসিড আছে এক্সেস পরিমাণে, অ্যাসিড এক্সেস পরিমাণে এবং টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াস, তখন হবে একটাই অ্যালকোহল থেকে ওয়াটার ইলিমিনেট হবে। অর্থাৎ এটাকে আমরা কি বলছি, ইন্ট্রামলিকুলার ইলিমিনেশন অফ ওয়াটার। একই মলিকুল থেকে যদি কোনো কিছু একই মলিকুলের মধ্যে যদি কিছু ঘটে থাকে সেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার, আর পাশাপাশি দুটো মলিকুল থেকে যদি ঘটে তাহলে সেটাকে বলি আমরা ইন্টার মলিকুলার। ঠিক আছে, জি ম্যাম। এখান থেকে কি হচ্ছে দেখো, কার্বনের কার্বনের সাথে হাইড্রোক্সিল যে আছে, এই হাইড্রোক্সিল এবং পাশের যে কার্বন, এটাকে বলা হচ্ছে আলফা কার্বন, এই দুটো থেকে ওয়াটার মলিকুল চলে যাচ্ছে, চলে গিয়ে অ্যালকিন তৈরি হচ্ছে। আমরা এটাই হচ্ছে আমাদের মেইন রিঅ্যাকশন। এটাতে আমরা, এটার একটা মেকানিজম আছে, এটা সবাই লিখে রাখো। আমরা রিঅ্যাকশন মেকানিজম পড়ার সময় ডিহাইড্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকোহল থেকে যে অ্যালকিন তৈরি হয়, ওয়াটার কি হচ্ছে এখানে, এই রিঅ্যাকশনটাকে আমরা কি ধরনের রিঅ্যাকশন বলতে পারি? অ্যাডিশন, ইলিমিনেশন আর সাবস্টিটিউশন, কি বলতে পারবো? ইলিমিনেশন রিঅ্যাকশন পড়ার সময় আমরা, ইলিমিনেশন রিঅ্যাকশন মেকানিজম পড়ার সময় আমরা এই ডিহাইড্রেশনের মেকানিজমটা দেখব। আচ্ছা, এখন পাশাপাশি দুইটা অ্যালকোহল মলিকুল যখন আছে, যখন তখন কি হচ্ছে, মানে অর্থাৎ অ্যালকোহল এক্সেস পরিমাণে আছে, অ্যাসিড হচ্ছে, অ্যাসিড লো পরিমাণে আছে, অ্যাসিডের তুলনায় অ্যালকোহলের পরিমাণ এক্সেস এবং টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে পাশাপাশি দুইটা অ্যালকোহল থেকে ওয়াটার ইলিমিনেট হচ্ছে। কিভাবে হচ্ছে, এরকম একটা অ্যালকোহল লিখলাম, এরকম একটা লিখলাম, তো এখান থেকে এইভাবে ওয়াটার ইলিমিনেট হয়ে যাবে, হয়ে গিয়ে আমাদের ইথার তৈরি হচ্ছে। এবং রুম টেম্পারেচারে অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড যখন সম পরিমাণে আছে, তখন রুম টেম্পারেচারে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে একটা অ্যাস্টার তৈরি হয়, সেই অ্যাস্টারটা তৈরি হয় কিভাবে হবে, অ্যালকোহলের হাইড্রোক্সিল আর অ্যাসিডের অ্যালকোহল অ্যাসিডের কি ছিল, গত ক্লাসে কি দেখেছিলাম, অ্যাস্টার তৈরির সময় অ্যাসিডের সাথে হাইড্রোক্সিল মিস। অ্যাসিডের হাইড্রোক্সিল আর অ্যালকোহলের H মিলে ওয়াটার হিসেবে চলে যাবে, আর আমরা এখানে কি পাবো, এরকম একটা, এটা নাম কি, ইথাইল হাইড্রোজেন সালফেট। ঠিক আছে, ওকে। তো এই তিনটা রিঅ্যাকশন, এগুলো তোমরা কিন্তু অলরেডি পড়েছো, আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব, অ্যালকিন তৈরির রিঅ্যাকশনটা নিয়ে ডিসকাস করব। এখানে এই যে অ্যালকোহলটা দেওয়া আছে, এটা কয় ডিগ্রি অ্যালকোহল, দুইটা অ্যালকোহল দেওয়া আছে, দুইটা কয় ডিগ্রি অ্যালকোহল এগুলো? 1 ডিগ্রি অ্যালকোহল। সবাই বল, ও ঠিক বলছে, 1 ডিগ্রি ঠিক আছে? জি মিস। জি ম্যাম। 1 ডিগ্রি অ্যালকোহল। আমাদের হাইড্রোক্সিল যুক্ত এই কার্বনের পাশের কার্বনটা, হাইড্রোক্সিল যুক্ত কার্বন পাশে একটা মাত্র কার্বনের সাথে ডিরেক্ট কয়টা কার্বন, যদিও পাশে আমাদের দুইটা কার্বন, চেইনের মধ্যে আরো দুইটা কার্বন আছে, কিন্তু এই যুক্ত আছে একটা কার্বনের সাথে, তাই না? জি ম্যাম। তো হচ্ছে 1 ডিগ্রিতে আমাদের হাইড্রোক্সিল গ্রুপটা একদম প্রান্তের কার্বনের সাথে আছে, তার মানে প্রান্তের কার্বনের সাথে যেহেতু আছে, তার পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, দুখান থেকে এইভাবে ওয়াটার চলে যাবে, ওয়াটার চলে গিয়ে আমাদের অ্যালকিন তৈরি হচ্ছে। আমাদের সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে এক্সেস পরিমাণে এবং টেম্পারেচার 170 থেকে 180, তখন আমাদের অ্যালকোহল থেকে ইন্ট্রামলিকুলার ওয়াটার ইলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হচ্ছে। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেমই নাই, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল যখন চলে আসে, তখন আমাদের একটু সমস্যা হয়। কি সমস্যা হয়, এই অ্যালকোহলটা কয় ডিগ্রি আগে সেটা বলো। 2 ডিগ্রি। 2 ডিগ্রি। ওকে, 2 ডিগ্রি। এখন একে যখন আমরা সালফিউরিক অ্যাসিড আর এক্সেস সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট করছি, এখন আমার ওয়াটার ইলিমিনেট হবে ইন্ট্রামলিকুলার। হাইড্রোক্সিল যুক্ত কার্বন, এইটা আমাদের এখান থেকে তো হাইড্রোক্সিল তো চলেই যাবে, তার সাথে একটা হাইড্রোজেন যাবে আলফা কার্বন থেকে, কিন্তু এক্ষেত্রে দেখো আলফা কার্বন দুটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, ধরে নিলাম আলফা 1 আলফা 2। এখন হচ্ছে আমাদের, তার মানে হাইড্রোক্সিলের সাথে হাইড্রোজেন যে কোনোটা থেকেই যেতে পারে। ধরে নিলাম আলফা 1 অর্থাৎ মিথাইল মূলক থেকে যখন গেছে, তখন আমার কি তৈরি হয়েছে, প্রোডাক্ট, ডাবল বন্ডটা কোথায় তৈরি হবে, 1 আর 2 এর মাঝখানে, তাই না? জি ম্যাম। অ্যালকিনের হাইড্রোক্সিল, এখান থেকে হাইড্রোক্সিল আর এখান থেকে যদি হাইড্রোজেন চলে যায়, ডাবল বন্ড কোথায় তৈরি হবে?
এক আর দুইয়ের মাঝখানে। ম্যাম 1 আর 2 এর মাঝখানে। তো হচ্ছে 1 বিউটিন তৈরি হচ্ছে। আর যদি আমার মিথিলিন মূলক থেকে যায়, অর্থাৎ 3 নাম্বার কার্বন থেকে যায়, এই পাশ থেকে যায়, তাহলে আমাদের ডাবল বন্ড তৈরি হবে 2 আর 3 এর মাঝে। সো আমরা পাবো 2 বিউটিন। এখন আমি লিখছি 2 বিউটিন হচ্ছে মেজর প্রোডাক্ট, 1 বিউটিন হচ্ছে মাইনর প্রোডাক্ট। 2 বিউটিন কেন মেজর প্রোডাক্ট হবে? এই জন্য আমাদের, যেমন আমাদের একটা মার্কোনিকো রুল ছিল অ্যাডিশনের ক্ষেত্রে, ইলিমিনেশনের ক্ষেত্রে আমাদের রুল হচ্ছে সাইজেব রুল। সাইজেব রুল কি বলে? দেখো এখানে সাইজেব রুলটা লেখা আছে। যে আলফা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হবে। রাইট, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম হবে সেখান থেকে হাইড্রোজেন ইলিমিনেট হবে, এবং সেটা আমরা মেজর প্রোডাক্ট পাবো। ইলিমিনেট হলে আমরা সেটা মেজর প্রোডাক্ট পাবো। তাহলে আমার মিথিলের মূলক থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা মেজর প্রোডাক্ট পাবো, না মিথাইল থেকে হাইড্রোজেন গেলে মেজর প্রোডাক্ট পাবো? মিথিলিন থেকে হাইড্রোজেন চলে গেলে আমরা মেজর প্রোডাক্ট পাবো। যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন গেলে যে প্রোডাক্ট অ্যালকিনটা পাবো সেটা হবে মেজর প্রোডাক্ট। যেখানে হাইড্রোজেন কম বেশি আছে সেখানে থেকে হাইড্রোজেন গেলে আমরা পাবো যে প্রোডাক্ট, ওটা মাইনর প্রোডাক্ট। এর কারণ হচ্ছে এই জায়গায় যে অ্যালকিনটা আছে, অ্যালকিনের যে ডাবল বন্ডেড কার্বন গুলো আছে, এগুলো হাইলি সাবস্টিটিউটেড। যত বেশি অ্যালকিনের ডাবল বন্ডেড কার্বন গুলো যত বেশি সাবস্টিটিউটেড হবে তত বেশি স্টেবল হয়, যার ফলে এটা মেজর প্রোডাক্ট, এটা বেশি পরিমাণে তৈরি হয়। এটা বোঝা গেল না, তাই তো? জি ম্যাম, ম্যাম আরেকবার বললে ভালো হতো। সাবস্টিটিউশন কি? আমরা নরমালি অ্যালকিন বলতে ধরবো ইথিন। ইথিনের ডাবল বন্ডে 2টা কার্বনের 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখন আমরা কি করব? যখন এই হাইড্রোজেন একটা সরাই একটা অ্যালকাইল গ্রুপ চলে আসতেছে, তখন সেটাকে আমরা বলতেছি একটা সাবস্টিটিউশন হয়েছে। হাইড্রোজেনের জায়গায় ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো কিছু যদি যুক্ত হয় সেটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, ঠিক আছে? হাইড্রোজেনকে সরাই যখন একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা হচ্ছে আমার মনো সাবস্টিটিউটেড অ্যালকিন। হাইড্রোজেনকে সরাই 2টা অ্যালকাইল গ্রুপ আছে, ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন। 3টা আছে যখন, তখন ট্রাই সাবস্টিটিউটেড, 4টা থাকলে কমপ্লিটলি সাবস্টিটিউটেড। এখন এই যত বেশি সাবস্টিটিউটেড হবে ডাবল বন্ডেড কার্বন গুলা, সেটা তত বেশি স্টেবল হবে। দেখো লেখা আছে সবচেয়ে বেশি স্টেবল কে, যত বেশি সাবস্টিটিউটেড। তো যে বেশি স্টেবল সে বেশি পরিমাণে তৈরি হবে, নাকি যে আনস্টেবল সে বেশি পরিমাণে তৈরি হবে? সে বেশি স্টেবল সে বেশি বেশি পরিমাণে স্টেবল। চলে। তো ওই যে সাইজেব রুল যেটা বলছে যে যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে যখন হাইড্রোজেন ইলিমিনেট হবে তখন আমরা হাইলি সাবস্টিটিউটেড অ্যালকিন পাবো, যেটা বেশি স্টেবল হবে, যার ফলে আমরা ওটা মেজর প্রোডাক্ট পাবো, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, তাহলে তোমরা এখানে নিজেরাই ক্যালকুলেট করো। দেখো যে 1 বিউটিনের ক্ষেত্রে সাবস্টিটিউশন কয়টা আছে? একটা। ডাবল বন্ডেড কার্বন দুইটার, এই কার্বনে 2টা হাইড্রোজেন আছে, তো এখানে কোনো তিনটা। সাবস্টিটিউশন, এখানে কোনো সাবস্টিটিউশন আছে? 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন তো 2টা আছে, হাইড্রোজেনকে সরাই অন্য কিছু আসে না, আমি বলবো সাবস্টিটিউশন। এখানে আছে কোনো সাবস্টিটিউশন? না মিস 2 নাম্বার কার্বনে একটা অ্যালকাইল একটা গ্রুপ আছে। আছে আর একটা হাইড্রোজেন আছে, তো এখানে আমার মনো সাবস্টিটিউটেড। কিন্তু 2 বিউটিনের ক্ষেত্রে দেখো ডাবল বন্ডের 2টা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই কার্বনে একটা সাবস্টিটিউশন হয়েছে, আবার এই কার্বনেও একটা সাবস্টিটিউশন হয়েছে, তো এখানে 2টা সাবস্টিটিউশন। তাহলে কে বেশি স্টেবল? 2 বিউটিন। 2 বিউটিন বেশি স্টেবল। তাহলে বেশি পরিমাণে কে তৈরি হবে? বিউটিন। 2 বিউটিন। এটাই হচ্ছে মেজর প্রোডাক্ট হিসেবে সাইজের রুল অনুযায়ী যেখানে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন ইলিমিনেট হওয়ার পরে আমরা মেজর প্রোডাক্ট হিসেবে যে পাই, এটা এর মেন কারণ হচ্ছে এটা বেশি সাবস্টিটিউটেড, এবং যেটা বেশি সাবস্টিটিউটেড সেটা বেশি স্টেবল। এটার একটা থিওরি আছে, হাইপার কনজুগেশন থিওরি দিয়ে এটা এক্সপ্লেইন করতে হয়, কিন্তু সেটা তোমাদের পড়ানোর টপিক নাই, যার কারণে আমি আর সেটাতে যাচ্ছি না, যে কেন বেশি মোর সাবস্টিটিউটেড হলে কেন বেশি স্টেবল হয়। এটাই কোশ্চেন ছিল, বুঝতেছি। ওকে, যদি কোশ্চেন থাকে এটা আমরা হচ্ছে শেষে হয়তো বা একদম শেষে আলোচনা করতে পারি। এখন যদি আলোচনা করি তোমাদের মাথা আবার দেখা গেল যে কারো হয়তো বা বিরক্ত লাগবে বা কারো মাথায় ঢুকবে না, তখন আবার পরে মেজর পড়াগুলাই আমাদের পড়া হবে না। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো তোমার কোনটা হবে মেজর প্রোডাক্ট? এখানে আমাদের আলফা কার্বন কয়টা আছে? 3টা। কয় ডিগ্রি অ্যালকোহল এটা? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3টার মধ্যে 2টা একই রকম, তো এই 2টার যে কোনো একটা থেকে যাক আমাদের একই প্রোডাক্ট পাবো, তাই না? জি ম্যাম।
তাহলে বিষয় হচ্ছে এখান থেকে যা গেলে মেজর প্রোডাক্ট পাবো না এখান থেকে গেলে মেজর প্রোডাক্ট পাবো? পাবো আমরা কোনটা থেকে? CH2 থেকে গেলে পাবো। ম্যাম মিথিলিন থেকে গেলে পাবো। ওকে, তো এটার একটা মেকানিজম আছে যে কেন মেজর প্রোডাক্ট আমরা এটা পাই, কেন মেকানিজমের মাধ্যমেও আমরা বুঝতে পারবো, ওটা মেকানিজম পড়ার সময় পড়বো। আচ্ছা, আরেকটা বিষয় লিখে রাখো, এটা আমরা কার্বনিল কম্পাউন্ডের শেষে পড়বো। অ্যালকোহল, লোয়ার অ্যালকোহল থেকে হায়ার কার্বন সংখ্যক অ্যালকোহল, অর্থাৎ মিথানল থেকে ইথানল, প্রোপানল থেকে ইথানল, এইভাবে আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এই জিনিসটা আমরা পড়বো একদম কার্বনিল কম্পাউন্ড শেষ করে। এটা লিখে রাখবো। ফেনল পড়বো এখন আমরা। ফেনলের মোস্ট অফ দ্য টপিক তোমাদের জানা আছে, তো এটা আমি একটু স্পিডে যাব। ফেনল আসলে ফেনলে কি হয়, একটা ফিনাইল রিং এর সাথে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়ে ফেনল তৈরি হয়। তো এই ফিনাইল রিং এর সাথে যেহেতু যুক্ত হচ্ছে, ফিনাইলের এই ফিন প্লাস অল মিলে এর নাম হয়েছে ফেনল। ঠিক আছে, তো ফেনল গুলো হচ্ছে অ্যালকোহলের মতো মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, পলিহাইড্রিক হতে পারে। এখানে কয়েকটা ডাইহাইড্রিক ফেনলের এক্সাম্পল দেওয়া হয়েছে। ফেনলের হাইড্রোক্সিল গ্রুপের অর্থ পজিশনে যখন আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, তখন আমরা বলবো অর্থ হাইড্রোক্সি ফেনল, অথবা এটার স্পেসিফিক নাম হচ্ছে ক্যাটিকল। এরকম মেটা পজিশনে থাকতে পারে, তখন এর নাম হবে রিসোর্সিনল। যখন প্যারা পজিশনে থাকে তখন এর নাম হাইড্রোকুইনল। আচ্ছা, ফেনলের প্রিপারেশন পড়বো আমরা 4টা মেথডে: ডাও প্রসেস, কিউমিন প্রসেস, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে, এবং বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। এই 4টা থেকে পড়বো। এখন তোমাদের কোশ্চেন এরকম আসতে পারে যে প্রিপেয়ার ফেনল ফ্রম ক্লোরোবেনজিন, ফ্রম অ্যানিলিন, অর ফ্রম কিউমিন, এভাবে কোশ্চেন আসতে পারে। বা এভাবে আসতে পারে, নাম ধরে বলতে পারে যে ডাও প্রসেসে তৈরি করো, কিউমিন প্রসেসে তৈরি করো। তো ডাও প্রসেসে কি হয়, ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি হয়। ক্লোরোবেনজিনকে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সহ হাই টেম্পারেচারে এবং হাই প্রেসারে যখন আমরা ট্রিট করি, ক্লোরোবেনজিন থেকে সোডিয়াম ফিনক্সাইড তৈরি হয়, যেটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস মানে অ্যাসিড এবং ওয়াটারের প্রেজেন্সে যখন বন্ড ব্রেক হয়ে যায়, এটাকে আমরা সবসময় এভাবে লিখতে পারি, অ্যাসিডিক হাইড্রোলাইসিস। এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, বা এভাবে লিখতে পারি। অ্যাসিডিক হাইড্রোলাইসিস মানে অ্যাসিড এবং ওয়াটারের প্রেজেন্সে হাইড্রোলাইসিসটা ঘটতেছে। ঠিক আছে, সোডিয়াম ফিনক্সাইডকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে আমরা ফেনল পাবো। এখন অ্যানিলিন থেকে কিভাবে তৈরি করব? অ্যানিলিনকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে কনভার্ট করব। কিভাবে করা যাবে? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাই। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ওয়াটার সহ হিট দিলেই ফেনল তৈরি হয়, আর এর সাথে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। কিউমিন প্রসেস, কিউমিন হচ্ছে একটা কেমিক্যালের নাম, যেটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। এই কিউমিন থেকে আমরা ফেনল পেতে পারি। প্রথমে কিউমিন তৈরি করব বেনজিন এবং 1 প্রোপিন এবং বেনজিনের মধ্যে রিঅ্যাকশন হবে অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সে। রিঅ্যাকশনে কি হবে, বেনজিনের যে কার্বন আছে, এই যে কার্বন হাইড্রোজেন বন্ড, এখানে এই কার্বনটা যুক্ত হবে 2 নাম্বার কার্বনের সাথে, এই হাইড্রোজেনটা যুক্ত হবে 1 নাম্বার কার্বনের সাথে, যুক্ত হয়ে তাহলে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার পাবো, আইসোপ্রোপাইল বেনজিন। এই আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিনকে ওজোন দিয়ে ট্রিট করলে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হবে। এটাকে আবার অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে এখানে এই জায়গাটাতে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ফেনল তৈরি হয় আর অ্যাসিটন তৈরি হয়। আমাদের ফাইনাল মেথড হচ্ছে ফর্ম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন থেকে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে তৈরি করব? বেনজিনের সালফোনেশনের মাধ্যমে, তাই না? জি ম্যাম। সালফোনেশনের মাধ্যমে। তারপরে একে অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে আমরা সেখান থেকে পাবো সোডিয়াম বেনজিন সালফোনেট। একে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড সহ 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, হাই টেম্পারেচারে ট্রিট করলে আমরা পাবো সোডিয়াম ফিনক্সাইড। এটা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে তখন পাবো আমরা ফেনল।
এখন আমাদের ফেনলে কিছু রিয়েকশন পড়বো। ফেনলের মধ্যে বেনজিন রিং থাকার কারণে বেনজিন রিং এর যে রিয়েকশন গুলো আছে ফেনলও সেই টাইপেরই রিয়েকশন শো করে। হ্যাঁ, বেনজিন রিং এর বেনজিনের যা যা রিয়েকশন আছে ফেনল সবই শো করে। প্রথমে দেখবো আমরা হ্যালোজেনেশন রিয়েকশন। হ্যালোজেনেশন রিয়েকশনটা হচ্ছে সলভেন্টের উপর ডিপেন্ড করে যে তোমার প্রোডাক্ট কি হবে। আমরা জানি হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে অর্থ প্যারা ডিরেক্টিং, যার ফলে আমাদের প্রোডাক্ট গুলোতে যে প্রতিস্থাপন ঘটবে বেনজিন রিং এ, প্রতিস্থাপন গুলো কোন পজিশনে ঘটবে, রিয়েকশনের মধ্যে যে প্রতিস্থাপন হবে প্রতিস্থাপন গুলো হবে অর্থ আর প্যারা পজিশনে। এখন ব্রোমিন বা ক্লোরিন সহ যদি আমি ওয়াটার অ্যাকোয়াস সলভেন্টের প্রেজেন্সে যদি আমি ব্রোমিন বা ক্লোরিন সহ ট্রিট করি, তাহলে আমি পাবো 2,4,6 ট্রাইব্রোমোফেনল বা 2,4,6 ট্রাইক্লোরোফেনল। অর্থ আর প্যারা পজিশন প্রতিটাতেই সাবস্টিটিউশন হবে। কিন্তু যদি আমি নন পোলার সলভেন্ট দিয়ে ট্রিট করি, কার্বন ডাইসালফাইড বা কার্বন টেট্রাক্লোরাইড, সেক্ষেত্রে আমরা পাবো অর্থব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল এ দুটোর মিক্সচার পাবো। তো তোমাকে যদি 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি করতে বলা হয়, তাহলে তোমাকে এখানে ব্যবহার করতে হবে সলভেন্ট হিসেবে ওয়াটার। আর যদি এই ধরনের দুটো মিক্সচার তৈরি করতে বলা হয়, তাহলে আমরা সলভেন্ট হিসেবে ব্যবহার করব নন পোলার সলভেন্ট, কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড। নাইট্রেশনের মাধ্যমে কি তৈরি হবে? ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন করলে আমরা পাবো অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনলের মিক্সচার। আর যদি আমরা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করি, সেক্ষেত্রে আমরা পাবো পিকনিক অ্যাসিড বা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। সালফোনেশনে কি হয়? সালফিউরিক, এটা টেম্পারেচার সেনসিটিভ রিয়েকশনটা। সালফিউরিক অ্যাসিড সহ যদি ট্রিট করি, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারে যদি ট্রিট করা হয়, আমরা অর্থ পজিশনে পাবো সাবস্টিটিউশন, অর্থাৎ পাবো অর্থ হাইড্রোক্সি বেনজিন সালফিউরিক অ্যাসিড। আর যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে করি, সেক্ষেত্রে আমরা পাবো প্যারা পজিশনে সাবস্টিটিউশন, প্যারা হাইড্রোক্সি বেনজিন সালফিউরিক অ্যাসিড। এবং আমাদের এরপরে পড়বো আমাদের কিছু নামকরণ রিয়েকশন আছে, কোব রিয়েকশন আর রাইমার টাইমেন রিয়েকশন। এগুলো তো সব তোমাদের জানাই আছে। প্রথমে কি হবে? ফেনলকে আমরা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করব। করলে কি হবে? সোডিয়াম ফিনক্সাইড তৈরি হবে। সোডিয়াম ফিনক্সাইডে কি হয়? এই যে আমাদের এই আয়নটা তৈরি হয়, এই আয়নটা ফিনক্সাইড আয়ন, এটা কিন্তু ফেনলের থেকে বেশি রিঅ্যাক্টিভ। অর্থাৎ অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করার উদ্দেশ্য হচ্ছে কি এই রিঅ্যাক্টিভ ফর্মে নিয়ে আসা। এরপরে তুমি কার্বন ডাই অক্সাইড সহ 125 ডিগ্রি সেলসিয়াস এবং 6 অ্যাটমসফিয়ারে যদি ট্রিট করো, তখন আমরা কি পাবো? আমি দুইটা একসাথেই লিখে দিচ্ছি, ফাইনাল প্রোডাক্ট একসাথেই লিখে দিয়েছি। প্রথমে আসলে এখান থেকে এই প্রথম স্টেপের কার্বন ডাই অক্সাইড দিয়ে ট্রিট করার পরে তৈরি হয় আমাদের কি সোডিয়াম স্যালিসাইলেট, তাই না? এরকম সোডিয়াম স্যালিসাইলেট তৈরি হয়। এরপরে এটাকে যখন আমরা অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি, তখন আমরা সেখান থেকে পাবো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আর একটা নাম হচ্ছে অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। রাইমার টাইমেন রিঅ্যাকশনে কি হবে? ফেনলকে অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে ফেনলকে যখন ক্লোরোফর্মের সাথে রিঅ্যাকশন করানো হবে এবং তারপরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করানো হবে, তখন আমরা ফেনল থেকে পাবো স্যালিসাইলডিহাইড। এর আরেকটা নাম কি? অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড। তো ফেনল থেকে রাইমার টাইমেনের মাধ্যমে আমরা স্যালিসাইলিক অ্যাসিডও পেতে পারি। সেক্ষেত্রে শুধুমাত্র আমরা যে রিঅ্যাকশনের জন্য ক্লোরোফর্ম ব্যবহার করেছিলাম, ক্লোরোফর্মের জায়গায় কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করলেই আমরা স্যালিসাইলডিহাইড না পেয়ে পাবো স্যালিসাইলিক অ্যাসিড রাইমার টাইমেন রিঅ্যাকশনের মাধ্যমে। তো তার মানে স্যালিসাইলিক অ্যাসিড আমরা দুভাবে তৈরি করতে পারি, কোব রিঅ্যাকশনেও, রাইমার টাইমেন রিঅ্যাকশনেও। আচ্ছা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন মনে আছে তোমাদের? বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি তৈরি হয়? বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা পড়েছিলাম কোথায়? বেনজিনে পড়েছি, তাই না? বেনজিনের মতো ফেনলও দেখাবে। কি হবে? অ্যালকাইল হ্যালাইড কার প্রেজেন্সে? এনহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে। এখানে অ্যালকাইল হ্যালাইডে আমরা জানি যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, যার ফলে এই বন্ডের ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে সরে থাকে। এর ফলে কি হয়? ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ চার্জ হয়, কার্বন পার্শিয়াল পজিটিভ চার্জ হয়। এখন আমাদের অ্যারোমেটিক রিং বেনজিন রিংটা কি ইলেকট্রন রিচ না? পাই ইলেকট্রন আছে। ইলেকট্রন রিচ হওয়ার কারণে এ কি করবে? এ কার কাছে আকৃষ্ট হবে? যে পজিটিভ তার দিকে আকৃষ্ট হবে, ঠিক আছে? আর এই নেগেটিভ তো চলেই যাবে।
তাহলে এখান থেকে আমরা কি পাবো? টলুইন টলুইন। পাবো। আচ্ছা, ফেনলও ঠিক সেম রিঅ্যাকশন দেখাবে। ফেনলের ক্ষেত্রে দেখো, ফেনলকে অ্যালকাইল হ্যালাইড সহ অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে ট্রিট করতেছো, তখন আমরা পাচ্ছি প্যারাকিসল, সরি, প্যারা পজিশনে মিথাইল গ্রুপ আসতেছে বেনজিন রিং এর, আর বেনজিন রিং এর অর্থ পজিশনে মিথাইল গ্রুপ আসতেছে। তো এটার নাম কি? এটা একটা নিজস্ব নাম আছে, ক্রিসল, প্যারাক্রিসল, অর্থক্রিসল। ঠিক আছে, প্যারাক্রিসল হয় আমাদের মেইন প্রোডাক্ট। প্যারাক্রিসল, অর্থক্রিসল। যদি তোমাকে বলা হয় ফেনল থেকে ক্রিসল তৈরি করো, তাহলে আমরা কিভাবে, কোন মেথডে তৈরি করব? নাম কি? রিঅ্যাকশনের নাম কি? ফিডেলক্রাফট ফিডেল অ্যালকাইলেশন। ক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইল হ্যালাইড কি ব্যবহার করব এখানে ক্রিসল তৈরির জন্য? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। এটা আরেকটা নাম আছে প্যারা হাইড্রক্সি টলুইন অথবা অর্থ হাইড্রক্সি টলুইন। সিমিলারলি এরা অ্যাসাইলেশনও শো করে। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন কার সাথে হয়? বেনজিন রিং এর সাথে কার হবে অ্যাসাইলেশন রিঅ্যাকশন? সরি, এটা অ্যালকাইল গ্রুপ, এটা কি অ্যাসাইল হ্যালাইড, তাই না? এখানে এই কার্বনিল কার্বনটা সবচেয়ে পজিটিভ পোর্শন, কারণ অক্সিজেন এদিকে ইলেকট্রন টানে, ক্লোরিন এদিকে ইলেকট্রন টানে। তো এই অ্যারোমেটিক রিং যে যুক্ত হবে এই জায়গায়, আর ক্লোরিনটা বের হয়ে যাবে। তাহলে আমি কি ধরনের প্রোডাক্ট পাবো? এরকম একটা প্রোডাক্ট পাবো, তাই না? তো ফেনলও সেম কাজ করবে। ফেনলের দেখো, যেই জিনিসটা গিয়ে অ্যাসাইল হ্যালাইডে যে জিনিসটা গিয়ে যুক্ত হবে ফেনলের সাথে, সেই জিনিসটাকে ব্লু কালার দেখানো হয়েছে। অ্যাসাইল হ্যালাইডের সাথে ফেনলের রিঅ্যাকশন, ক্যাটালিস্ট হচ্ছে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে এই কোন পোর্শনটা গিয়ে যুক্ত হবে ফেনলের সাথে? অ্যাসাইলিয়াম আয়োনাইজ। যুক্ত হবে কোথায়? ফেনলের প্যারা পজিশনে যুক্ত হলো। ঠিক আছে, যুক্ত হয়ে আমি এটা কি পেলাম? একটা অ্যারোমেটিক কিটোন পেলাম না? এটা কিটোন না? সি ডাবল বন্ড ও, এক পাশে আর আরেক পাশে এরকম যদি জিমিস। রিং থাকে, এটা আমাদের কিটোন কিনা? জিমিস। আচ্ছা, আমি ধরে নিলাম এটা মিথাইল আছে, তাহলে এটা নাম আমি কি বলবো? এই কিটোনটার নাম বলো তো। অ্যাসিটোন। অ্যাসিটোন তো হবে না। অ্যাসিটোন কি? CH3CO, CH3। প্যারা হাইড্রোক্সি ফিনাইল এক পাশে আছে আমাদের, আরেক পাশে কি আছে? মিথাইল কিটোন। ঠিক আছে, মিথাইলটা আগে যাবে, তাই না? আমাদের কি হয়? মিথাইল আগে আসবে। হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি যেটা ইয়া থাকে উপরে থাকে সেটা আগে আসবে। আচ্ছা, এখন তার মানে আমার এখানে এই যে অ্যাসাইল গ্রুপটা যুক্ত হয়েছে, কোথায় যুক্ত হয়েছে? ফেনলের কার্বনের সাথে যুক্ত হয়েছে না? কোথায় যুক্ত হয়েছে? বেনজিন রিং এর এটা কার সাথে যুক্ত হয়েছে? মিস কার্বনের সাথে প্যারা অবস্থান। কার্বনের সাথে, এই জন্য এটাকে বলা হয় সি অ্যাসাইলেশন। এখন আমরা কার্বনের সাথে এই বেনজিন রিং এ যুক্ত না করে অক্সিজেনের সাথে, ফেনলের যে হাইড্রোক্সিলের অক্সিজেন আছে না, এই অক্সিজেনের সাথে যুক্ত করতে পারি। যখন আমরা অক্সিজেনের সাথে যুক্ত করব, তখন অ্যাসাইলেশন করব অক্সিজেনের, তখন সেটাকে বলা হয় ও অ্যাসাইলেশন। কিভাবে করব? অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব। অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে আমরা জানি ফেনল কি কিসে পরিণত হবে? ফিনক্সাইড আয়নে। সোডিয়াম ফিনক্সাইড। হ্যাঁ, এই ফিনক্সাইড আয়নে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, এই আরো বেশি রিঅ্যাক্টিভ। এ যে তখন কার্বনিলের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে আমরা এই ধরনের একটা ও অ্যাসাইলেশন পাবো। এখন ও অ্যাসাইলেশনের মাধ্যমে আমরা কি পাচ্ছি দেখো তো। আমরা অ্যাস্টার কিভাবে লিখি? এইভাবে, এখানে খেলে আর ডটের জায়গায় আছে ফিনাইল রিংটা, তাহলে আমার কি তৈরি হচ্ছে? এস্টার। অ্যাস্টার, যেহেতু। আর এই অ্যালকাইল গ্রুপের জায়গায় কি আসছে? ফিনাইল গ্রুপ আসছে, যার কারণে বলা হচ্ছে ফিনাইল অ্যাস্টার। হ্যাঁ, তার মানে আমরা ও অ্যাসাইলেশন কখন পাচ্ছি? অ্যাসাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশন করে আমাদের কিসে পার্থক্য হচ্ছে ও অ্যাসাইলেশন আর সি অ্যাসাইলেশনে? ক্যাটালিস্ট।
ক্যাটালিস্টের পার্থক্যের কারণে আমরা দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে অ্যালকোহল চ্যাপ্টারে কি আমি ইথার সিনথেসিস করিয়েছি? তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয়, উইলিয়ামসন ইথার সিনথেসিস। অ্যালকোহলের ক্ষেত্রে উইলিয়ামসন ইথার সিনথেসিস, এটা তোমরা নিজেরাই পড়ে নিবা। হ্যাঁ, এটা আমি পড়াইনি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ফেনলেও হয় ইথার সিনথেসিস। ফেনলকে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে আমরা সোডিয়াম ফিনক্সাইড পাবো। সোডিয়াম ফিনক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন, সলভেন্ট কি হয় ইথার সিনথেসিসে? উইলিয়ামসন ইথার সিনথেসিসে সলভেন্ট কি? মনে নাই কারো? এখানে সলভেন্টটা লিখতে হবে, আমি সলভেন্টটা লেখা হয়নি। আচ্ছা, রিঅ্যাকশনটা মেইনলি কার সাথে কার হচ্ছে বলো তো? এখানে রিঅ্যাকশন কার মধ্যে হচ্ছে? রিঅ্যাকশন কার কার সাথে হচ্ছে? এখানে কি অ্যালকাইল হ্যালাইড, আর এটা কি আমাদের নরমালি অ্যালকোক্সাইড আয়ন যেটা হতো, এটা হচ্ছে ফিনক্সাইড আয়ন। মেইনলি এই দুটার মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, তাই না? জি ম্যাম। কি হচ্ছে এই ফিনক্সাইডের কি হচ্ছে? অ্যালকোক্সাইডের আর ও এর সাথে এই অ্যালকাইল হ্যালাইডের আর এসে যুক্ত হতো, যুক্ত হয়ে ইথার তৈরি করতো। এখানে কি হচ্ছে? ফিনক্সাইডের সাথে কি আসতেছে? অ্যালকাইল হ্যালাইডের আরটা আসতেছে, আসে কি করতেছে? একটা অ্যারোমেটিক ইথার তৈরি করতেছে। এটা নাম কি হবে? নাম কি এটা? মিথোক্সিবেনজিন। মিথাইল ফিনাইল মিথোক্সিবেনজিন ইথার। বা মিথোক্সিবেনজিন বা মিথোক্সিবেনজিন। মিথাইল ফিনাইল ইথার বা মিথোক্সিবেনজিন, বা এটার নিজস্ব নাম আছে কি? অ্যানিসোল। এনিস। হুম, তোমাদেরকে যদি বলা হয় তাহলে অ্যানিসোল তৈরি করো ফেনল থেকে, আমরা কিভাবে করব? উইলিয়ামসন ইথার সিনথেসিস। ইথার সিনথেসিসের মাধ্যমে করব। আর যদি বলা হয় যে কিসল তৈরি করো, সেক্ষেত্রে কিসল কি থেকে করব? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক কিটোন কিভাবে পাইছি? মিস অ্যাসাইলেশনের মাধ্যমে। অ্যারোমেটিক কিটোন পেয়েছি অ্যাসাইলেশনের মাধ্যমে। আর হচ্ছে অ্যাস্টার পেয়েছি কিভাবে? ও অ্যাসাইলেশনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকলো অ্যালকোহলের উইলিয়ামসন ইথার সিনথেসিস, এটা করবা। আর গতদিনও একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা করেছো? জি মিস। সবাই ওটা করবা। আমি তোমাদের লিংকটা দিয়ে দিব, লিংকটা এখনো ক্রিয়েট করিনি, পরে আমি ওগুলো সব জমা নিব। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হাইড্রোবোরেশনের যে ইনডিরেক্ট আপনার ওয়াটার এডিশন হয়, এখান থেকে আমরা তো 2 ডিগ্রি অ্যালকোহলের মেজর প্রোডাক্ট পাই না। হাইড্রোবোরেশনে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই মেজর প্রোডাক্ট। কোশ্চেনে ছিল হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটাই দেখানোর হ্যাঁ, কথা ছিল। সেকেন্ডারিটা তুমি তৈরি করবা হচ্ছে হাইড্রেশন থেকে। আচ্ছা, তোমাদের আরেকটা টপিক বাকি আছে, এটুকু পড়িয়ে নি। হাইড্রেশন সেকেন্ডারি যখন, যেখানে 2 ডিগ্রি, ওখানে কি লেখা ছিল কোশ্চেনে? রেসপেক্টিভলি প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুইটাই প্রসেস দেওয়া ছিল, ওয়াটার এডিশন। হ্যাঁ, তোমাকে তো লেখা ছিল না যে তুমি কোন মেথডে করবা। যদি আসে যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো, হ্যাঁ, তোমার এভাবে পরীক্ষায় আসবে, মানে হয়তো বা কোথা থেকে তৈরি করবা এটা উল্লেখ থাকবে যে 2 ডিগ্রি অ্যালকোহল এখান থেকে তৈরি করো। হ্যাঁ, সেক্ষেত্রে এখন তোমাকে মেথডটা সিলেক্ট করতে হবে যে 2 ডিগ্রি অ্যালকোহল কি আমার হাইড্রেশন করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, নাকি হাইড্রোবোরেশন করলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। যেমন ধরো আমি লিখে দিয়েছি 1 প্রোপিন। 1 প্রোপিন থেকে তোমার কোশ্চেন হচ্ছে 1 প্রোপিনের সাথে তুমি তৈরি করবা
এখান থেকে তৈরি করো 1 ডিগ্রি অ্যালকোহল, সেক্ষেত্রে তুমি করবা হাইড্রোবোরেশন। আর যদি বলি 2 ডিগ্রি অ্যালকোহল, তখন তুমি করবা হাইড্রেশন। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলে হাইড্রোবোরেশনের মাধ্যমে, আর 2 ডিগ্রি অ্যালকোহল করবো আমরা হাইড্রেশনের মাধ্যমে। তুমি বাসায় একটু মিলাই দেখো। জি মিস, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহল আর ফেনল কে বেশি অ্যাসিডিক, কে অ্যাসিডিক কে নিউট্রাল? ফেনল অ্যাসিডিক। অ্যাসিডিক আমরা কখন দেখতে পাই? ধরো প্রথমে আমি অ্যালকোহল নিয়ে আমরা ডিসকাস করি। অ্যালকোহল যদি প্রোটন ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি তৈরি করবে? অ্যালকোক্সাইড আয়ন তৈরি করবে, আর এই প্রোটন। কখন আমরা বলবো অ্যাসিডিক? যখন সলিউশনের মধ্যে আমরা এই প্রোটনটাকে পাবো, তাই না? জি মিস। প্রোটন বেশি না থাকলে কি আমরা লিটমাস পেপারে কালার চেঞ্জ হবে? না। প্রোটন বেশি হলে বলবো অ্যাসিডিক। আচ্ছা, কিন্তু আমি বলতেছি অ্যালকোহল নিউট্রাল। এর কারণ কি? এই সলিউশনের মধ্যে যে প্রোটন তৈরি করছে, এই প্রোটনটাকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? অ্যালকোক্সাইড আয়নটা এটা খুবই রিঅ্যাক্টিভ, খুবই আনস্টেবল। রিঅ্যাক্টিভ হলে সে আনস্টেবল হবে, যার ফলে সে কি করবে? তৈরি হওয়ার সাথে সাথেই এই যে এই পজিটিভের সাথে যুক্ত হয়ে আবার অ্যালকোহল তৈরি করে ফেলে। অর্থাৎ আমি সলিউশনে কোনো এক্সেস প্রোটন কখনোই পাবো না, কারণ তৈরি হওয়ার সাথে সাথেই অ্যালকোক্সাইড আয়ন রিঅ্যাক্টিভ হওয়ার কারণে আবার সে অ্যালকোহল তৈরি করে ফেলতেছে। কেন এত রিঅ্যাক্টিভ সে? প্রথমত হচ্ছে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি অ্যালকাইল গ্রুপ কি করে? ইলেকট্রন ডোনেট করে, তাই না? জি মিস। তো অ্যালকাইল গ্রুপ কি করতেছে? অ্যালকাইল গ্রুপ এভাবে বন্ডের ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে ঠেলে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? অক্সিজেনের যে নেগেটিভ চার্জের ঘনত্ব এটা বেড়ে যাচ্ছে না, নেগেটিভ চার্জ ডেনসিটি আরো বেড়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ যত বাড়বে তার পজিটিভের প্রতি আকর্ষণ কি হবে? তত তত বেশি হবে। বেশি হবে। সো আমি এর অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ ডেনসিটি বেশি থাকার কারণে এ সহজেই প্রোটনের সাথে যুক্ত হয়ে যায়, এবং আমরা সলিউশনে কোনো এক্সট্রা প্রোটন আর পাই না, যেটা দেখে আমরা বলবো যে অ্যালকোহল হচ্ছে অ্যাসিডিক। কিন্তু ফেনল আমরা বলতে পারি যে ফেনল অ্যাসিডিক। কি হয় ফেনলে? ফেনলও হচ্ছে ওয়াটারে অ্যাকুয়াস মিডিয়ামে ফেনল কি করতেছে? প্রোটন ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে আমরা কি পাচ্ছি? ফিনক্সাইড আয়ন পাচ্ছি। এই ফিনক্সাইড আয়নটা অ্যালকোক্সাইডের মতো এতটা আনস্টেবল না, অ্যালকোক্সাইডের থেকে এর বেশি, এর স্টেবিলিটিটা বেশি। কেন বেশি? ফিনক্সাইড আয়নের স্টেবিলিটি কেন বেশি? মানে দেখো এখানে বেনজিন গুলো রেজোনেন্সের কারণে। দেখো রেজোনেন্স হচ্ছে ফিনক্সাইড আয়নের। আমরা ফিনক্সাইড আয়নটা অর্থ প্যারা ডিরেক্টিং, যে এখানে এই অক্সাইড আয়নটা এই নেগেটিভ চার্জটা অর্থ প্যারা ডিরেকশনে ট্রান্সফার হবে, অর্থ প্যারা ডিরেক্টিং, অর্থ আর প্যারা পজিশনে যাবে রেজোনেন্সের মাধ্যমে। সো রেজোনেন্সের মাধ্যমে এই যে অর্থ আর প্যারা পজিশনে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে? দেখো এখানে যখন অর্থ পজিশনে নেগেটিভ চার্জ, অক্সিজেনের উপর কি নেগেটিভ চার্জ আছে? না। প্যারা পজিশনে নেগেটিভ চার্জ, অক্সিজেনের উপর চার্জ নেই, অর্থ পজিশনে অক্সিজেনের উপর চার্জ নেই। সো হাইব্রিড স্ট্রাকচার গুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? যে অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা ছিল রেজোনেন্সের কারণে, সেই চার্জটা অক্সিজেনের উপর সেন্টার্ড হয়ে না থেকে বেনজিন রিং এর অর্থ আর প্যারা পজিশনে ডিসপার্স হয়ে গেছে। এর অর্থ কি? অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ ডেনসিটি এটা কম্পারেটিভলি কি হবে? লো হবে। মানে চার্জ ডেনসিটি যদি লো হয়, এর কি প্রোটনের প্রতি আকর্ষণ থাকবে অ্যালকোক্সাইডের মতো? না মিস। যার ফলে কি হয়? এও কিন্তু কিছুটা পরিমাণে প্রোটনের সাথে যুক্ত হয়ে আবার ফেনল তৈরি করে, কিন্তু অ্যালকোক্সাইড যেমন সবগুলোই তৈরি করে ফেলা, অর্থাৎ আমরা কোনো প্রোটনই এক্সেস পাই না, এক্ষেত্রে সেটা হয় না। এখানে রিঅ্যাক্টিভিটি কম, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ কম থাকার কারণে নেগেটিভ চার্জ ডেনসিটি, এখানে নেগেটিভ চার্জ বলবো না, আমরা বলবো নেগেটিভ চার্জ ডেনসিটি বলবো। নেগেটিভ চার্জ ডেনসিটি অক্সিজেনের উপর কম থাকার কারণে এর প্রোটনের প্রতি আকর্ষণও কম, এ বেশি স্টেবল, যার ফলে আমরা সলিউশনে কিন্তু প্রোটনকে পাই, এক্সেস প্রোটন পাই। এই জায়গায় আমরা এক্সেস প্রোটন পাই এবং সেটার আমরা অ্যাসিডিটি মেজার করতে পারি, যার ফলে ফেনল হচ্ছে অ্যাসিডিক এবং অ্যালকোহল আমাদের নিউট্রাল। বোঝা গেছে এ পর্যন্ত? জি ম্যাম। ফেনল এই পর্যন্তই।
অ্যালকোহল ফেনল এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা কার্বনের কম্পাউন্ড স্টার্ট করব, কিন্তু তোমরা এই যে যতটুকু পড়িয়েছি এটা ভালো করে পড়বো। আমি নেক্সট ক্লাসে আগে এগুলো নিয়ে কোশ্চেন সবাইকে জিজ্ঞেস করব। নেক্সট ক্লাসে সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করব। আচ্ছা, ইয়ার্ন আর ফ্যাব্রিকের মধ্যে তোমাদের সকাল 10টায় টাইম, বৃহস্পতিবার সকাল 10টায় কি কারো ক্লাস আছে? মানে ক্লাস নাই এমন কোনো